তাকে বাংলাদেশের মানুষ খাম্বা তারেক হিসেবে চেনে এনএসআই এর মহাপরিচালক সরওয়ার সাহেবের সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা গোপন বৈঠক হয়েছে। আসসালামু আলাইকুম। রাজনৈতিক বিশ্লেষণধর্মী কন্টেন্টের আজকের এপিসোডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো। এই পয়েন্টগুলো একসাথে করলে একই সুতোয় যদি আমরা কাটতে পারি তাহলে বেশ কিছু জিনিস আমাদের সামনে পরিষ্কার হয়ে আসতেও পারে। আমার প্রথম পয়েন্টটা হচ্ছে আজকে ভারতের একজন কূটনীতিকের সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের একটা বৈঠক হয়েছিল, সবার মনে থাকার কথা। এবং যেই বৈঠকটা প্রথম দিকে গোপন ছিল এবং পরবর্তীতে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে জামাতের আমির সাহেব নিজেই কিন্তু সেই বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন, অর্থাৎ মিডিয়ার সামনে তিনি সেই বিষয়টি নিজে থেকে নিয়ে এসেছেন। আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রদূতের সাথে জামাত আমিরের যেই বৈঠকটা হয়েছিল সেই বৈঠকটা কিন্তু গোপন ছিল না, সেটা একটা প্রকাশ্য বৈঠক ছিল। এবং একই দিনে যেদিন আমেরিকার রাষ্ট্রদূতের সাথে অর্থাৎ ব্রেন ক্রিস্টেনসেনের সাথে জামাত আমিরের বৈঠক হয়, সেই একই দিনে কিন্তু ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে জামাত আমির বসেন এবং বৈঠক করেন। এবং এই বৈঠকের পুরো ব্যাপারটা কিন্তু মিডিয়া কভার করেছে এবং একই সাথে জামাত আমির উভয় পক্ষের কাছ থেকে, শুধু জামাতের আমির না, উভয় পক্ষের কাছ থেকেই কিন্তু জানা গিয়েছে এই বিষয়টা। এরপরের যেই ব্যাপারটা আছে, যে পয়েন্টটা আছে যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে এনএসআই এর মহাপরিচালক সরওয়ার সাহেবের সাথে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের একটা গোপন বৈঠক হয়েছে। এবং যেই বৈঠকটার ব্যাপারে বাংলাদেশের কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে খুঁজলে কোনো খবর খুঁজে পাওয়া যাবে না। কিছু নিউজ পোর্টালে এই বিষয়টা নিয়ে খবর বা নিউজ করা হয়েছে এবং ভারতের বেশ কিছু অনলাইন গণমাধ্যমে আমরা এই বিষয়টি দেখেছি। যেই বৈঠকটা ছিল সামরিক এবং প্রশাসনিক বা রাষ্ট্রীয় কোনো প্রোটোকলের বহির্ভূত একটা ব্যাপার, যেটা হয়েছে এনএসআই মহাপরিচালকের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের। আরও একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হচ্ছে টাইমস ম্যাগাজিনে খুব সম্প্রতি তারেক রহমানকে নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করা হয় এবং যেই প্রতিবেদনে খুব সূক্ষ্মভাবে তারেক রহমান সম্পর্কে বেশ কিছু কথা বা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, যেটা আসলে টাইমস ম্যাগাজিনের যে প্রতিবেদনটা আছে এটা যে কেউ পড়লেই বুঝতে পারবে। নির্বাচন আসন্ন এবং নির্বাচনের খুব কাছাকাছি সময়ে টাইমস ম্যাগাজিনের মতো একটা রেপিউটেড পোর্টাল, বা বলতে পারবো যে আমরা যদি বলি তাহলে হচ্ছে দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য টপ মোস্ট পোর্টাল অফ দ্য ওয়ার্ল্ড যেটাকে বলে, এরকম একটা জায়গায় তারেক রহমানকে নিয়ে এই ধরনের প্রতিবেদন, ইজ ইট ইন্টেনশনাল অর নট? এবং আরেকটা ব্যাপার যেটা নিয়ে আলোচনা করতে চাই, নির্বাচনের অর্থাৎ 12ই ফেব্রুয়ারির ঠিক 3 দিন আগে আমেরিকার সাথে বাংলাদেশের একটা শুল্ক চুক্তি হবে এবং যেই শুল্ক চুক্তিতে প্রোগ্রামে অংশগ্রহণের জন্য কিন্তু প্রথমে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা সাহেবের যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি না যেয়ে যাচ্ছেন হচ্ছে বাণিজ্য সচিব। তো এই বিষয়গুলোকে যদি একসাথে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে বেশ কিছু পয়েন্ট আমাদের সামনে উঠে আসবে। যেমন প্রথম বিষয়টা হচ্ছে যে যদি এনএসআই এর সাথে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের গোপন বৈঠক সম্পর্কে বলতে হয়, তাহলে এই গোপন বৈঠকটা হয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহে এবং এই বৈঠকটা নিয়ে আসলে এত বেশি বিশ্লেষকদের মধ্যে সমালোচনা বা বিশ্লেষকদের মধ্যে এই বিষয়টাকে নিয়ে এত বেশি চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পিছে মূল যে কারণটা, সেটা হচ্ছে এই ধরনের বৈঠক একটা দেশের ইন্টেলিজেন্স টিমের প্রধান একটা রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করছেন, গোপন বৈঠক করছেন, এটা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন প্রথমত। দ্বিতীয় বিষয়টা হচ্ছে এই ধরনের বৈঠক সাধারণত যার সাথে বৈঠক করতে আসা হয় তার আবাসে, নয়তো রাষ্ট্রীয় ভবনে, অথবা যে কোনো একটা সিক্রেট প্লেসে হওয়ার কথা। কিন্তু এনএসআই মহাপরিচালকের সাথে তারেক রহমানের এই গোপন বৈঠকটা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, যেটা অনেক ক্ষেত্রেই সামরিক নীতির বহির্ভূত হিসেবে অনেক বিশ্লেষক তাদের নিজস্ব মতামত দিচ্ছেন। শুধু
এই বিষয়টাই না, এই বিষয়টার সাথে আরও বেশ কিছু জিনিস জড়িত। যেমন এই যে বৈঠকের ব্যাপারটা, এটা কিন্তু আসলে মেইন স্ট্রিম মিডিয়াতে আসে নাই। আপনারা যখন সার্চ করবেন তখন দেখবেন যে বেশ কিছু নন রেপুটেড পোর্টালে অথবা দেশের বাইরের বেশ কিছু পোর্টালে এই নিউজটা আপনারা ডিটেলস পাবেন। কেন? মেইন স্ট্রিম মিডিয়াতে এই বৈঠকের ব্যাপারে কোনো কিছু না আসার পেছনে কারণটা কি থাকতে পারে? অনেক অনেক লেস ইম্পর্টেন্ট জিনিসও যেখানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো কাভার করে, সেখানে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় মেইন স্ট্রিম মিডিয়াগুলো কাভার করছে না। এটার পিছে কোনো কারণ থাকতেও পারে। এর পাশাপাশি আরও কয়েকটা বিষয়কে এইটার সাথে আমরা কানেক্ট করতে পারি। যেমন বেগম খালেদা জিয়ার জানাজার সময় অ্যাডজুটেন্ট মেজর জেনারেল হাকিমুজ্জামানকে দেখা যায় তারেক রহমান সাহেবকে টিস্যু এগিয়ে দিতে। দেখেন, আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় আমরা যখন কাউকে, কোনো একজন সম্মানিত ব্যক্তিকে কোনো কিছু এগিয়ে দিব, এই বিষয়টাকে আসলে সামাজিক যেই মূল্যবোধ অথবা যেই কালচার আছে সেটার প্রেক্ষিতে যদি আমরা মাপতে চাই, সেটা খুবই নর্মাল অ্যান্ড ন্যাচারাল। কিন্তু যখন বেগম খালেদা জিয়ার মতো একজন প্রমিনেন্ট পার্সনের জানা যায়, একজন সামরিক কর্মকর্তা একজন রাজনৈতিক দলের প্রধানকে এভাবে সহমর্মিতা অথবা সহযোগিতার কারণে একটা টিস্যু আগায় দেয়, এটা কিন্তু আসলে তখন আর স্বাভাবিক পর্যায়ে থাকে না। সামরিকভাবে অথবা যদি আপনি এটাকে আপনার চিন্তার উচ্চ স্তরে নিয়ে যেতে চান, তখন এই বিষয়টাকে আপনি দেখবেন না, এটাকে আপনি নর্মালাইজ করতে পারবেন না কোনোভাবে। এবং একই সাথে আরও একটা জিনিস আছে যে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সময় আমরা কিন্তু দেখতে পাই যে একজন কন্টিনজেন্ট এবং 2 জন সৈনিক পুষ্পস্তবক বহন করেন এবং মার্চ করেন। এই বিষয়টাও কিন্তু অনেকটা নীতি বহির্ভূত হয়ে যায় বলে এবং সামরিকভাবে যথেষ্ট উদ্বেগের একটা বিষয় আছে বলে কিন্তু বিশ্লেষকরা ইতিমধ্যে মনে করছেন এবং তারা নিজেদের মতামত কিন্তু প্রকাশ করেছেন এরই মধ্যে। এই বিষয়টা দিয়ে অনেক বিশ্লেষক, অনেক সামরিক বিশ্লেষক, অনেক রাজনৈতিক বিশ্লেষক, চিন্তাশীল মানুষেরা যে ব্যাপারটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে, তাহলে কি গোপনে রাষ্ট্র বা ইন্টেলিজেন্স একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে বেশি ঝুঁকে যাওয়ার চেষ্টা করছে? এরকম একটা প্রশ্ন কিন্তু বিশ্লেষকদের মধ্যে আসছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যেই উদ্বেগ আছে এই উদ্বেগটা কিন্তু প্রকাশ করেছেন। এবং একই সাথে এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের যে প্রোটোকল এবং যে বিধি আছে সেই বিধির কিন্তু পরিপন্থী হয়ে যাচ্ছে এবং এই বিষয়গুলো বিধি পরিপন্থী বিধায় কিন্তু অনেক বেশি চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করেছে। এবং একই সাথে আপনি যখন একটু অ্যানালাইসিস করতে যাবেন, দেখবেন যে টাইম ম্যাগাজিনের মতো এত প্রমিনেন্ট একটা গণমাধ্যম তারেক রহমানকে নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে কিন্তু খুব সূক্ষ্মভাবে তারেক রহমানকে কয়েকটা বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। একটা বিশেষণ দেওয়া হয়েছে প্রডিগাল সন। আরেকটা জায়গায় আপনি যখন প্রতিবেদন পড়বেন তখন দেখবেন এখানে অনেকে এটাকে প্রডিগাল বলে, প্রডিজাল বলে, হোয়াট এভার দ্য প্রোনাউন্সিয়েশন ইজ। আরেকটা জায়গায় আপনি দেখবেন তাকে বাংলাদেশের মানুষ খাম্বা তারেক হিসেবে চেনে। এটাকেও কিন্তু এই ধরনের একটা আন্তর্জাতিক প্রতিবেদনে লেখা হয়েছে বা তুলে নিয়ে আসা হয়েছে। ইজ ইট ইন্টেনশনাল? হু নোস? একটা প্রশ্ন থেকে যায়। কারণ টাইম ম্যাগাজিনের মতো একটা ম্যাগাজিন কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করা ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খুব কাছাকাছি সময়ে এসে একটা রাজনৈতিক দলের ক্ষেত্র বিশেষে বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন দলীয় প্রধানকে যখন এই ধরনের বিশেষণে বিশেষায়িত করতে চায়, এটা কিন্তু সাধারণ মানুষের মনে, বিশ্লেষকদের মনে, চিন্তাশীলদের মনে অনেক ধরনের প্রশ্নের সৃষ্টি করে। এবং দেখেন একটা জিনিস, এনএসআই এর সাথে যেই তারেক রহমানের বৈঠকটা হয়েছে এটা কিন্তু ছিল একটা গোপন বৈঠক এবং ঠিক 1 মাস না, 1 মাসের কিছু আগে পরে টাইম ম্যাগাজিন তারেক রহমানকে নিয়ে
যে প্রতিবেদনটা করলো সেই প্রতিবেদনে তাকে বেশ কিছু নেগেটিভ বিশেষণে বিশেষায়িত করা হয়েছে যদি আপাত দৃষ্টিতে আমরা জিনিসটাকে ধরি। এই দুইটা জায়গা থেকে কিন্তু একই সাথে তারেক রহমানের সাথে একটা নেগেটিভ অ্যাটিটিউড বা একটা নেগেটিভ ভাইব জুড়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলে অনেকে কিন্তু মনে করছেন। এনএসআই এর সাথে বৈঠক, সেটা গোপন থাকছে, তারেক রহমান সেটা গোপন করছেন, এনএসআই সেটা গোপন করছে। উভয় পক্ষ থেকে এই ধরনের কোনো ব্রিফিং বা কোনো ধরনের বিবৃতি বা কি বিষয়ে বিষয়টা হয়েছে এই বিষয়গুলো জানানো হয়নি। এটা একটা নেগেটিভ সাইড। অন দ্য আদার হ্যান্ড, যখন টাইম ম্যাগাজিন তারেক রহমানকে প্রডিউসার সন বলছে, যখন বাংলাদেশের মানুষ তাকে খাম্বা তারেক হিসেবে চিনে, এই জিনিসটা বলা হচ্ছে, এই দুইটা পার্ট থেকে কিন্তু দুই পাশ থেকে কিন্তু তাকে তার দিকে একটা নেগেটিভ ভাইব ছুড়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে দুইটা বিষয়। তারপরে বিষয়টাতে আসেন, ভারতের সাথে জামাত আমিরের একটা গোপন বৈঠক হয়েছিল, ঠিক ভারতের সাথে না, ভারতের একজন কূটনীতিকের সাথে। এবং পরবর্তীতে কিন্তু নয়াদিল্লি যে ব্যাপারটা বলে সেটা হচ্ছে যে এই ধরনের যোগাযোগকে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখাই ভালো। নয়াদিল্লি থেকে কিন্তু এটা বলা হয় এবং ভারত বলেছিল জামাতের আমির শফিকুর রহমান সাহেবকে এই বৈঠকটার ব্যাপারে যেন তিনি সাইলেন্ট থাকেন। পরবর্তীতে রয়টার্সের সাথে সাক্ষাৎকারে কিন্তু জামাতের আমির এই বিষয়টা ডিসক্লোজ করেন, অর্থাৎ মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে তিনি বিষয়টাকে সামনে নিয়ে আসেন। তিনি ব্যাপারটাকে কিন্তু চেপে যান নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখেন, 29শে জানুয়ারি, চলতি বছরের 29শে জানুয়ারি ডক্টর শফিকুর রহমান সাহেবের সাথে ঢাকায় নিযুক্ত ইউএস এর রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং ওই একই দিনে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার কিন্তু বৈঠক করেন। এবং এই বৈঠকটা কিন্তু কোনো গোপন বৈঠক ছিল না। ভারতের কূটনীতিকের সাথে যে বৈঠকটা ছিল, এটা তো বৈঠক শেষ হওয়ার পরে বেশ কিছুদিন গোপন ছিল, পরবর্তীতে রয়টার্সের মাধ্যমে সেটা জানা যায়। কিন্তু আমেরিকা এবং ইউ রাষ্ট্রদূতের সাথে শফিকুর রহমান সাহেবের যে বৈঠকটা হয়েছে, এটা কিন্তু গণমাধ্যমে আসছে এবং নিউজ কভার করতে গণমাধ্যম কর্মীরা গিয়েছিলেন। এটা কিন্তু একটা ওপেন নিউজ, অর্থাৎ প্রথম যে বৈঠকটা, সেই বৈঠকটা প্রথমে তার শফিকুর রহমান সাহেবকে গোপন রাখতে বলা হয়, পরবর্তীতে তিনি নিজে থেকে সেটা ডিসক্লোজ করেন। অন দ্য আদার হ্যান্ড, ইউএসএ এবং ইইউ রাষ্ট্রদূতের সাথে তার যে বৈঠক হয় এটা ওপেনই ছিল। আপনি যদি তারেক রহমান অথবা আপনি বিএনপি বেসড যে এক্সাম্পলগুলো বা যে পয়েন্টগুলো আমি তুলে নিয়ে আসলাম, এগুলোর সাথে যদি একে কম্পেয়ার করেন, ওইটা অনেক বেশি নেতিবাচক একটা আবহ সৃষ্টি করছে। এনএসআইয়ের সাথে গোপন বৈঠক, টাইমস ম্যাগাজিনে তারেক রহমানকে বেশ কিছু বিশেষণে বিশেষায়িত করা। অন দ্য আদার হ্যান্ড, আমেরিকা এবং ইইউ রাষ্ট্রদূতের সাথে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের খোলা বৈঠক বা ওপেন মিটিং, যেটা মেইনস্ট্রিম মিডিয়া কভার করছে। পাশাপাশি ভারতের সাথে তার একটা বৈঠক হয়েছিল, পরবর্তীতে ডক্টর শফিকুর রহমান সাহেব রয়টার্সে সেই বিষয়টা জানিয়ে দেন। বিষয়গুলো কিন্তু পজিটিভ একটা ভাইব সৃষ্টি করছে। আচ্ছা, আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ভোটের মাত্র 3 দিন আগে বাংলাদেশের সাথে আমেরিকার একটা শুল্ক চুক্তি হবে। যেই শুল্ক চুক্তির যে অনুষ্ঠান আছে, সেখানে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ থেকে বাণিজ্য সচিব যাচ্ছেন। এই সবগুলো বিষয়কে যদি আমরা একটা সূত্রায় গাঁথার চেষ্টা করি, বিষয়গুলো কিন্তু অনেক বেশি সমালোচনা, অনেক বেশি উদ্বেগ, অনেক বেশি প্রশ্ন এবং একই সাথে একটা কনক্লুশনে আসার জন্য একটা আর্জ ক্রিয়েট করে। যেই কনক্লুশনের মধ্যে থাকতে পারে কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের দিকে বাংলাদেশের ইন্টেলিজেন্সের ঝুঁকে যাওয়া, কোনো একটা রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতার সম্বন্ধে ইন্টেনশনালি কোনো বিশেষণ ব্যবহার করে জনমানুষের মনে তাকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে দাঁড়া করানো হতে পারে। শফিকুর রহমান সাহেব রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং যেখানে তিনি বলেছেন ভারতের কূটনীতিকের সাথে তার গোপন বৈঠক হয়েছিল, সেটাকে ডিসক্লোজ করার মাধ্যমে তিনি যে এই তথ্যটা গোপন করেননি, এই সাক্ষাৎকারের ব্যাপারটা গোপন করেননি, সেই দায় থেকে তিনি মুক্তি পাচ্ছেন।
হতে পারে একই সাথে আমেরিকা এবং ইইউর রাষ্ট্রদূত সরাসরি এবং একটা শিডিউলড মিটিংয়ের মাধ্যমে শফিকুর রহমান সাহেবের সাথে বসে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছে যে ক্ষমতায় যে বা যারাই আসুক প্রত্যেকের সাথে মিলে সেতু বন্ধন করে আমরা একটা ইনক্লুসিভ ইলেকশনের দিকে যেতে চাচ্ছি, এরকম একটা কিছু ইঙ্গিত হতেও পারে। এবং একই সাথে আমেরিকা ভোটের মাত্র 3 দিন আগে যখন শুল্ক চুক্তি করছে, এই শুল্ক চুক্তির মাধ্যমে এটাই কি তারা বোঝাতে চাচ্ছে কিনা যে ক্ষমতায় যেই আসুক বাংলাদেশের সাথে যেই ইকোনমিক লেভারেজ, যেই পলিটিক্যাল লেভারেজ আমেরিকার রয়েছে সেটাতে তারা স্টিক থাকবে, সেটাতে তারা অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকবে। এবং একই সাথে ক্ষমতায় যে বা যারাই আসুক, যেহেতু উভয় পক্ষের সাথে উভয় পক্ষের এক ধরনের নেগোসিয়েশন হচ্ছে, ক্ষমতায় যেই আসুক তার বা তাদের উপরে উন্নত বিশ্বের দেশগুলোর যথেষ্ট নির্ভরশীলতা এবং যথেষ্ট বিশ্বাসে এই বিষয়গুলোই আসলে সবগুলো পয়েন্টকে যদি একসাথে করা হয় তাহলে উঠে আসার সম্ভাবনাই অনেক বেশি। এখন দেখেন ভোটের মাঠে বা প্রচারণার মাঠে কে কি করছে এটা দিয়েও কিন্তু আসলে অনেক কিছুকে নিরূপণ করা সম্ভব হয়, কারণ ক্ষমতার শুরুর কথা এবং শেষ কথা কিন্তু আমরা জনগণ। 17 বছর পর লন্ডন থেকে ফিরে এসে তারেক রহমান নির্বাচনী প্রচারণার ঠিক আগদিন পর্যন্ত যতটুকু সংযত আচরণ, যতটুকু কথাবার্তায় সংযত অবস্থা বজায় রাখার দরকার সেটা কিন্তু তার মধ্যে আমরা দেখেছিলাম। এবং নির্বাচনী প্রচারণার দিন থেকে তার যে নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য, সেই বক্তব্যগুলোর মধ্যে বেশ কিছু গঠনমূলক জিনিসের পাশাপাশি বেশ কিছু অগঠনমূলক বা নেতিবাচক বিষয়ও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। এবং একই সাথে সেটা কিন্তু জামাতের নির্বাচনী প্রচারণাতেও লক্ষ্য করা গিয়েছে। তবে শুরুর যে বাতাসটা বা শুরুর যে আবহাওয়া, সেই আবহাওয়াটা কিন্তু আসলে এসেছে বিএনপির যে প্রচারণাগুলো আছে সেখান থেকেই। নরসিংদীতে তারেক রহমান সাহেব যখন নির্বাচনী প্রচারণায় গেলেন তখন কি স্টেজে উঠে তিনি একটা কথা বলেছে, যে ভূমিকম্প উৎপস্থল ছিল নরসিংদীতে, এটা কেন হয়েছে? এটা হওয়ার পিছে কারণ হিসেবে তিনি উদ্দেশ্যমূলকভাবে জামাত কিন্তু ইন্ডিকেট করেছেন এবং যে জামাতকে মুনাফেক বলা বা এই ব্যাপারগুলো কিন্তু উঠে আসছে প্রচারণার সময়, ভোটের প্রচারণায় কিন্তু জিনিস আসছে। অন দ্য আদার হ্যান্ড জামাতও কিন্তু কম না, তারা কিন্তু তামান সাহেবের যে ফ্যামিলি কার্ডের বিষয়টা, তারপর যে বেকার ভাতার বিষয়গুলো আছে, কিন্তু তামান সাহেবের যে ফ্যামিলি কার্ডের বিষয়টা, তারপর যে বেকার ভাতার বিষয়গুলো আছে, এগুলো নিয়েও কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রচারণামূলক বক্তব্য দিয়ে আসছেন। তো একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, জিও পলিটিক্যাল যে গেমটা আসলে চলছে সেই গেমে তাহলে এই বিষয়টাই প্রতীয়মান হচ্ছে কিনা যে বা যারাই আসুক আগামী সরকারে তাদের প্রতি উন্নত দেশগুলোর আস্থা রয়েছে এবং ওই ক্ষমতার মসনদে বসার জন্যই আসলে যত ধরনের নির্বাচনী প্রচারণা হচ্ছে সব কিছুতেই গঠনমূলক বক্তব্য দেওয়া, প্রতিদ্বন্দ্বী দলকে কিছুটা হলেও ঘায়েল করার চেষ্টা করা, এই জিনিসগুলো উঠে আসছে।